এইসব মানুষদের যদি ধরে মারতে পারতাম আমার মনটাই শান্তি হতো। কি পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, মানে আমাদের ঘর বাড়ি সমস্তটা ভেঙে ফেলতে হবে। সত্যি বলতে কি, এই ঘরটা বানাতে গিয়ে আমার শ্বশুরমশাই তিল তিল করে তার জীবনের কত কিছু মানে কি আস্তে আস্তে করে জমিয়ে জমিয়ে একটা বছর না 5-6 বছর ধরে এই ঘরটা বানিয়েছিল। আজকে সেই ঘরটা কিন্তু আমাদের দোকান, যেটা আমরা কর্ম করে খাই, সেই দোকানটাও ভেঙে ফেলতে হবে। মানে মনের অবস্থা কি ভালো থাকে বলো? তারপরে দেখো, কোনো কিছুই ভালো যাচ্ছে না। সব কিছু আমাদের থেকে জানো তো দেখে এসেছি। আমার শ্বশুরমশাই মানে 4টে ভাই ছিল, তার ভিতরে একটা ভাই মারা গেছিলো আমার শ্বশুরমশাইয়ের, আর আছে 3 ভাই বর্তমানে। কিন্তু সব থেকে কমা জায়গায় আমার শ্বশুরমশাই, মানে কোনো কিছু সেইভাবে মানে নিজের জন্য করতে পারেনি। যাই হোক, এগুলো একটা ফ্যামিলিগত জিনিস, এগুলো বলতে চাই না, কিন্তু উনি সবসময় অসহায়ের মতো থেকেছে। আর যাই হোক, সে আমার সঙ্গেই মানে কি একমাত্র, ছেলেটাও ঠিক তেমনই হয়েছে। কোনো দিনও কোনোভাবে কারোর সঙ্গে মন খুলে কথা বলতে পারে না। শুধুমাত্র মানে ঝগড়াঝাঁটি কিংবা অশান্তি, এগুলো আমি কোনোদিনও দেখিনি আমার বরকে করতে। তো আজকে দেখো, আমি অনেক কথাই বলে ফেললাম ফ্যামিলিগত দিক দিয়ে। যাই হোক, আমার বলাটা ঠিক হয়েছে কি না কিন্তু সবাই জানে, আমি বললে কি না বললেও কি, গ্রামের মানুষ সবাই জানে। আর আজকে আমরা দুজন গেছিলাম একটু বর্ডার থেকে কটা পাতা নিয়ে এসেছি। কী পাতা বলো তো? নিম পাতা। আজকে তারপরেও সব সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। এই যে ঘর বাড়ি সমস্তটা যে আমাদের চলে যাবে, এটা ভেবেই কুল পাচ্ছি না। কি আর করা যাবে। দেখো, আমি কিন্তু এবছরে চাল কিনিনি জানো তো। 3 বস্তা ধান কিনেছিলাম, সেই 3 বস্তা ধানকে আমি সিদ্ধ করে চাল বানিয়েছি। কি খাটনি হয়েছিল আমার, কি বলবো। সঙ্গে কিন্তু আমার শাশুড়ি মাও একটু কাজ করে দিয়েছিল, মানে ধানগুলো সিদ্ধ করে দিয়েছিল। আমি আগের দিন ভাপিয়ে রেখেছিলাম। তারপরে দেখো, ধান টান সিদ্ধ করে সমস্তটা করে টোরে চাল টাল ভাঙিয়ে নিয়ে এসেছি। আর একসাথে 3 বস্তা ধান, তো জানো তো আমাদের সঙ্গে খুব মানে নাইনসাফি হয়ে গেছে। কিনেছি 3 বস্তা ধান, সেখান থেকে মানে 180 কিলো, সেখান থেকে দেখি 163 কিলো হয়েছে, মানে প্রায় কত কিলো কম পড়েছে। যাই হোক, দেখো চালগুলো কি সুন্দর হয়েছে। আর সংরক্ষণ করার জন্য কিন্তু আমি অনেকগুলো নিম পাতা এনেছি। এই নিম পাতা দিয়ে সংরক্ষণ করতে কিন্তু বেশ হয়। তার কারণটা হচ্ছে, অনেক সময় দেখবে চাল পুরনো হয়ে গেলে ওই যে পোকাগুলো হয় না, কেরি পোকা বলে, তো এই কেরি পোকাগুলো হতেই থাকে। তাই জন্য কিন্তু এই পাতাগুলো আনা। আর এর ভিতর অনেকে দেখেছি লঙ্কা দেয়, তেজপাতা দেয়, আমি আর ওগুলো দেবো না। কাঁচা নিম পাতাগুলো আমার বড় ওদিকে ধানগুলো মানে চালগুলো ঢুকাচ্ছে, আর আমি কিন্তু এইভাবে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। এই ড্রামটা আজকে সকালেই কিনে এনেছে। এই ড্রামটার দাম নিয়েছে 300 টাকা, ভাবা যায়? মানে এই নীল ড্রাম দিয়ে কত রকমের হচ্ছিল না। তা ওই ড্রামটা কিন্তু খুব যে একটা বড় তা না, বলছিল 50 কিলো চালের। তো যাই হোক, সব মোটমাট মিলে মানে চাল ও হয়েছে আর কি 116 কিলো না কত। হ্যাঁ, এইটুকু চাল হয়েছে 3 বস্তায়। 180 কিলো থেকে 116 কিলো। তো 80 কিলো তো ধান হয়নি, পরে সিদ্ধ টিদ্ধ করার পরে 2-1 কিলো কমে কিন্তু আমার প্রায় 14 কিলো মতো কমে গেছিলো। তো বলা হয়েছে কিন্তু ওনারা কিছু বলেনি। যাই হোক, এর পরের বারের থেকে ভেবেছি এখান থেকে আর চাল টাল কিনবো না, ধান টান কিনবো না। ধান কিনলে কি হয়, ভালোই হয় জানো তো, একটু রাখার জায়গা হলে মানে ভালোই হয়। তারপরে শুনেছি যে বন্যা হবে, সেই জন্য আরও বিশেষ করে চাল টাল কিনে ঘরে রাখলাম। আর বিশেষ করে কিনা চাল খেতে খেতে ভালো লাগে না। তো এইভাবে কিন্তু আমি সংরক্ষণটা করে রাখবো সারা বছরের জন্য। আর আমার ওই রান্নাঘরেও আর্ধেকটা রেখে এসেছি, যে ড্রাম আছে ওইগুলোতেই ভরে রাখবো। তো এইভাবেই রাখলে পরে কিন্তু অনেক দিন চলে যাবে, প্রায় একটা বছর মানে 9 মাস মতো চলে যাবে। কারণ পুরো 1 বছরের চাল আর কি নিইনি, মানে করতে পারিনি। আমার কেনার কথা ছিল 5 বস্তা। তো আমার পাশের বাড়ি একজন কাকিমা বলল যে এত ধান কিনবে কী জন্য, কোথায় রাখবে, কত পাত্র লাগবে, তার কথা ভেবে আমি বাদ দিয়ে দিয়েছি। আর তারপরে কথা ভাবলাম যে কেনই বা বাদ দিতে গেলাম। লোকের কথা না শুনে যদি নিজে শুনে কাজটা করতাম হয়তো ভালো হতো। কত কথাই শুনতে হয়, আমার নাকি হিসাব নেই, কোনো দায়িত্ব নেই, এই নেই, কত কথা বলে লোকে। তো আমি লোকের কথায় কান দিই না। সত্যি কথা বলতে কি, আমি আর আমার হাজব্যান্ড যে আলাদা হয়েছিলাম, জীবনে কোনোদিনও ফাইন্যান্সিয়ালভাবে কেউ আমাদের সাপোর্টও করেনি, আর কোনোদিনও সাহায্যের হাত বাড়িয়েও দেয়নি।
তো আমরা যেভাবে কষ্ট করে হোক না কেন এইভাবেই চলেছি। শুধুমাত্র পাশে পেয়েছি আমি, বিশেষ করে আমার মা বাবাকে, তাছাড়া কাউকে পাইনি জানো তো। সেজন্য বলতে বাধ্য হই, লোকের কথা শুনে আমি নিজের সিদ্ধান্তগুলোকে বদলে একদম ভুল করেছি। আমার হিসাব নেই কী কী সব বলে এক একজন, তো আমার এক একজনের কথা শুনে না মাথা গরম হয়ে যায়। কিন্তু ওই যে শিক্ষাটা ছোটোবেলা থেকে পাইনি তো, তাই কিন্তু মুখের পর বলতে পারি না। যাই হোক, দেখো আমার শাশুড়ি মা তো আমাকে ধান সিদ্ধ করে দিয়েছে, তাই জন্য কিন্তু এই চালগুলো আমার শাশুড়ি মাকে দিলাম। আগে একদিন দিয়েছিলাম খেতে, বলছিল ভালো লাগে না, তাই একটু কম করে দিলাম। আর ওদিকে কিন্তু আমার মেয়ে ওই যে ভাত খাচ্ছে ডাম্বির ঘরে বসে, ওকে টাক করে দিয়েছি। তো চুলগুলো কিন্তু এখন বড় হয়ে গেছে, ভিডিওটা একটু কদিন আগে। আর এদিকে আমি কিন্তু একটা আমও খাচ্ছি। তারপরে দেখো আমার এই যে ছোট্ট ছোট্ট হাঁসগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে, 2, 4, 6, 8, 9, 10টা। জানো তো এই 10টা হাঁসের আর এখন 10টা হাঁস নেই। মনটা ভীষণ খারাপ লাগে যখন এই হাঁসগুলোকে কত যত্ন করে সরকার থেকে দিয়েছিল, এনে বাড়িতে রেখেছিলাম। সরি গো, মনে হচ্ছিল যে না হাঁসগুলোকে একটু যত্ন করে রাখবো, কিন্তু কপালটাই খারাপ। একদিন খেতে বসে হাঁসটাকেই নিয়ে গেল। তো রাত্রেবেলায় যে দেখো মেয়েটাকে বই পড়াতে বসলাম, ওর হাতে লেখা করাবো। তারপরে মানে পড়াশোনা ও ধ্যান দেয় কিন্তু ভীষণ কুড়ে। পড়াশোনা বলতে গেলে খারাপ না, বলতে নেই, তবু বললাম। কিন্তু ভীষণ কুড়ে আর ঢিলে, পড়তে চায় না, সারাদিন মোবাইল দেখতেই চায়। তারপরে কিন্তু মেয়েকে পড়ানোর পরে আমি একটু ম্যারিনেশন করতে চলে এসেছি। কদিন থেকে মেয়েটা বায়না করেই যাচ্ছে, মা 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 একটুখানি চিকেন পকোড়া খাবো। পাশের দোকানে থেকে কিনে দিয়েছি। বাবা রে বাবা, পুরো একদম মানুষ কীভাবে ওইরকমভাবে বিক্রি করতে পারে, যখন মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়, যখন তার কাছ থেকে পয়সা নিয়ে তোমরা বিক্রি করছো, তাহলে একটা অন্তত চিকেনের পিস থাকা দরকার, একটাও থাকে না। মাঝে মধ্যে তো দেখি বাসি। তো আজকে সেই জন্য ভেবেছি মেয়েকে একটু চিকেন পকোড়া বানিয়ে দিই। এর ভিতর দিয়েছি একটু আদা রসুনের পেস্ট, আর সঙ্গে চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। ভালো করে মেখে, একটু শক্ত করে মেখেছি। আর একটুখানি ওই ভিনিগারও দিতে পারো, আর একটু লেবু রস দিলে সফট হবে ভিতরটা, আর উপরটা ক্রিস্পি হবে, হেভি ভালো লাগে। তো এইভাবে কিন্তু আজকে আমি এই যে চিকেন পকোড়াটা বানাচ্ছি। ওই যে মেয়ের বায়না, তারপরে তোমাদের তো বলাই হয়নি আমাদের বাড়ির যে কি পরিস্থিতি। মানে আমার শ্বশুরমশাই সব দিক দিয়ে ঠকেছে। তারপরে কি বলো তো, আর আমার বরটাও না কোনো দিনও কোনোভাবে মুখ খুলতে পারেনি, কোনো দিনও করেও না, সবাইকে খুব সম্মান দেয়। কিন্তু অনেকে ভাবে যে আমার বর মনে বলদ, কিছু বোঝে না। ও না এত কিছু বোঝে, কিন্তু সব জানে বুঝে মানুষের অভিনয়গুলোকে সহ্য করে। সে যাই হোক, আমরা ঠকে আছি, সারা জীবন ঠকেই থাকবো। ভগবান যা করবে দেখুক, ভগবানের পর ছাড়া আছে। আমাদের অবস্থা তো খুবই খারাপ এখনই বর্তমানে। যাই হোক, সব কিছু আমাদের উপর দিয়েই যায়, যত ধরনের খারাপ পরিস্থিতি বলো, যা বলো, মানুষ শুধু আমাদেরই টার্গেট করতে পারে। তো এই যে দেখো চিকেন পকোড়াগুলো কিন্তু এক এক করে সব বানানো হয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলা বানাতে বসছি, আর আমি তো পুরো ঘেমে টেমে অস্থির। আর এদিকে কিন্তু কদিন থেকে আমাদের এই গ্রামে, মানে আমাদের এলাকায় খুব বৃষ্টি হচ্ছে। তোমাদের এলাকায় হচ্ছে কি না সেটাও কমেন্ট করো। আর একজন আমাকে কমেন্ট করেছে, এত বাজে কমেন্ট, মানে কি তোকে যদি পেতাম না, তোর মুখে আগে আমি চড় দিয়ে তোর দাঁতগুলো ভেঙে ফেলতাম। মানুষের এত বাজে ধরনের ভাবনা। আমার ভিডিও তুই কখনো দেখেছিস বাজে ড্রেস কিংবা কিছু? তোরা একদম মুখ থেবড়ে ভেঙে ফেলে দেবো, বুঝলি তো। তোর প্রোফাইলে কিচ্ছু নেই, দুটো দেখলাম হুজুরের ভিডিও আছে, হুজুর, তাছাড়া দেখলাম না। তুই কোন মেন্টালিটির আর কী ধরনের মানুষ আমি বুঝতে পেরেছি। ফালতু কমেন্ট করিস, ভালো কমেন্ট করার জায়গা পাস না, কিছু থাকে না, তারপরেও এই সমস্ত কমেন্ট করে। আর আমি এদিকে কিন্তু মানে ভীষণ রাগ ধরেছে। একটা জামাই ষষ্ঠীর ভিডিও গিয়ে কমেন্ট করেছে যে কী ধরনের ড্রেস পরে, এই জন্য আমার ওই ভিডিওটায় কোনো ড্রেসই নেই। যা মাথা গরম হয়েছে না আমার।